মারা গুলিয়ে গেল। প্রথমবার কি সুন্দর হলো ভাই, এই পার্টটুকু কেটে দিও। তুই এই হ্যাঁ বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। তুই যেটা বলছিস মহেশ শরৎচন্দ্রের গল্প। হ্যাঁ মহেশ হচ্ছে শরৎচন্দ্র, হ্যাঁ বলাই বলছিস মহেশ। আরো একটা কথা বলতে চাই, আমার যদি 700 সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে সাহা টকিজকে আমি রোস্ট করব, এটা আমি কথা দিলাম। আমি যখন প্রজাপতি 2 আসবে তখন দেখবো সাহা টকিজ কোথায় যায়। প্রজাপতি 2 যখন আসবে আমি দেখুন, আমি এইসব কন্ট্রোভার্সিতে আমি বরাবরই ভালোবাসায় বিশ্বাস করি। সাহা টকিজের যারা মহিলা সাবস্ক্রাইবার আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে হয়তো ফ্রিজ আছি, বাট ব্যক্তিগত জীবনে আমি কিন্তু খুবই বৈচিত্র্যময় একজন মানুষ, ঠিক আছে? একদম একদম একদম। আমরা আরেকটা পয়েন্ট পেলাম যে অবশ্যই একটা ওয়ার্ড অফ মাউথ কিন্তু একটা ভ্যালু করে। দেবজিতের কাছে আমরা এই উত্তরটাই পেয়েছি। আমি একদম ফিল্মি পৃথ্বীশের কাছে যাবো। পৃথ্বীশ, তুমি সম্ভবত খাদান দুবার দেখেছো, দুবার দেখেছিস তুই খাদান, এবং দুবারই দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা তুই দেখেছিস সিনেমা হলে। তো একজন দর্শক দেখতে গেছেন, সে আবার বন্ধুদের নিয়ে গেছে আর কি, ঠিক আছে? এটা বাংলা সিনেমা আমরা দেখতে পেয়েছি। একদম তোর প্রশ্নের অ্যান্সারটা আমরা শুনবো বলে অপেক্ষা করে আছি। আচ্ছা, কোশ্চেনটা একবার পড়ো প্লিজ। প্রশ্নটা হলো কন্টেন্ট ভার্সেস ফ্যান বেস। ফ্যান বেস প্রথম দিন গেলে শুধুমাত্র সিনেমা হিট করে না, এবং অবভিয়াসলি ওয়ার্ড অফ মাউথ। আর কি ওয়ার্ড অফ মাউথ একটা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা দেখো, যদি আমি ওয়ার্ড অফ মাউথের কথা প্রথমে আসি, সিনেমাটা কোন অডিয়েন্সকে টার্গেট করছে সেটা সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে? সেটা ইয়াং অডিয়েন্স নাকি সেটা এজেড অডিয়েন্স, সেটা সবচেয়ে বড় টার্গেট। কারণ যখন ইয়াং অডিয়েন্সকে টার্গেট করবে তাহলে কিন্তু সে ইউটিউবে রিভিউ ফলো করে, বা যে কোনো একজন মানে ফিল্ম জার্নালিস্টের রিভিউ ফলো করে। এটা কিন্তু এখন ম্যাক্সিমাম ইয়াং অডিয়েন্সই করে, কিন্তু বয়স্ক অডিয়েন্সরা কিন্তু এতটা তাদের এক্সপোজার নেই। তারা মানে খুব কমেই সন্তুষ্ট হয়ে যায় যে ঠিক আছে ভালো হয়েছে, চলো আমার পাশের বাড়ির বন্ধু দেখতে গেছে। বা এই পাবলিক রিভিউ, বেসিক্যালি যে পাবলিক রিভিউ, যে বড় বড় যেসব প্রোডাকশন হাউস আছে তারা যেসব পাবলিক রিভিউ পোস্ট করে সেইগুলো হয়তো তারা দেখে, তাদের দেখে সেটা মানে তখন তারা ডিসাইড করে ছবিটা যাবো কি যাবো না, ঠিক আছে? তো এবার এইটা হলো বড় ব্যাপার। এবার যেটা তুমি বলছো যে ফ্যান বেস এবং জেনারেল অডিয়েন্স, এবার ফ্যান বেস হচ্ছে প্রথম দিন একটা হিউজ অফ নাম্বার অফ অ্যামাউন্ট কালেকশন এনে দেবে। 3 দিন তো আনবেই, এটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 দিন কালেকশন আনবে, কিন্তু তারপরে যতক্ষণ না জেনারেল অডিয়েন্স বা নিউট্রাল অডিয়েন্স সিনেমাটা দেখতে যাচ্ছে ততক্ষণ কিন্তু সিনেমাটা সেই কালেকশনই হবে না, সিনেমাটা হিটও হবে না। তাহলে সালমান খানের প্রতিটা সিনেমা হিট হতো এবং মানে শাহরুখ খান সেই ফ্লপ ফেসটা দেখতোই না, ঠিক আছে? তো এইটা হলো ব্যাপার। এবং আমি যখন খাদান সেকেন্ড বার দেখেছি আমি খুব অবাক হয়েছি যে খুব মানে যারা 40 নিচে আর কি, মানে মানে বিলো 40 আর কি, সেই ফ্যামিলি অডিয়েন্সরা প্রচুর পরিমাণে গেছে, যেটা কিন্তু আমি প্রথম দিন দেখিনি। প্রথম দিন ম্যাক্সিমাম যারা গেছে খুব ইয়াং ছেলে মেয়ে, 15 থেকে 16 থেকে আরম্ভ করে 35-এর নিচে আর কি। আর তখন যখন আমি গেছি তখন দেখছি 40-এর নিচে অনেক এরকম আছে ফ্যামিলি অডিয়েন্স গেছে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে দেখতে গেছে। তো এটাই আমি বলবো যে জেনারেল অডিয়েন্সকে সিনেমাটা দেখতে হবে, তবেই সিনেমাটা সেই কালেকশনটা করবে। একদম একদম। আমি সৌভিকদার কাছে যাবো। সৌভিকদা, সিনেগ্যারি থেকে সৌভিকদার কি মতামত? দেখো, সত্যি কথা বলতে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা সিনেমা যখন রিলিজ হচ্ছে, রিলিজ হওয়ার সময় কিন্তু সেটা যেটা মেন যেটা টার্গেট হচ্ছে কন্টেন্ট এবং হচ্ছে অডিয়েন্স কি বলছে, মানে দর্শক জনতা জনার্দন, সেটা হচ্ছে আসল সেখানে ম্যাটার করছে আর কি। এবারে দেখো, সত্যি কথা বলতে ফ্যান বেস আর জেনারেলস কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ফ্যান বেস যারা, তারা হচ্ছে একটা সিনেমাকে খুব ভালো ওপেনিং দিতে পারে, তারা হয়তো 2 বার গেল 3 বার গেল, কিন্তু একটা সিনেমা লং রানে হিট করতে গেলে সেখানে কিন্তু জেনারেল অডিয়েন্সের যাওয়াটা কিন্তু সব থেকে বেশি জরুরি। যত সিনেমা হিটে সব কিন্তু হয়েছে জেনারেলের জন্য, ঠিক আছে? এটা একটা দিক রয়েছে। এবারে যদি আমি রিভিউয়ার কথা যদি আসে, যদি এই ইয়ের মধ্যে আর কি, দেখো রিভিউয়ার ছিল না তাহলে মানুষ কি করে উত্তম করে সিনেমা দেখতে, কি করে সৌমিত্র চ্যাটার্জি এদের সিনেমা দেখতে গেছে, রাজ কাপুর অমিতাভ বচ্চন সিনেমা কেউ দেখেছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো আগেকার দিনে না, তখন কিন্তু এত ওয়েব সিরিজ হ্যান ত্যান এসেছে, তখন লোকে কিন্তু শুধু সিনেমাই কিন্তু দেখতো, হলে রিলিজ করে দেখতো, তখন কিন্তু ওটিটি এসব কিচ্ছু ছিল না। এখন এত কন্টেন্ট কনজিউম এত বেড়ে গেছে, এখন ওটিটি, সিনেমা হল, হ্যান ত্যান এত কিছু এখন হয়ে গেছে। এখন লোকে না কনফিউজ, যারা প্রচুর কন্টেন্ট তারা কনফিউজ যে আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো আমরা যারা রিভিউয়ার যারা আছি, আমরা কি করছি, তাদের কাজটাকে অনেক সহজ করে দিচ্ছি। আমাদের কাজ, আমরা বলে দিচ্ছি যে সেই কোনটাতে কোনটাতে, যদিও অনেক ক্ষেত্রে দেখো কিছু সিনেমা যেগুলো কিন্তু
রিভিউ প্রুফ হয়, যেগুলো কিন্তু রিভিউ কিন্তু ম্যাটার কিন্তু আলটিমেটলি কিন্তু করে না। কিন্তু এটা যে আমাদের পজিটিভ দিক আছে, কিন্তু এটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমি দেখতে পাই যে মানে দর্শক কি হচ্ছে, যারা আমাদের রিভিউ দেখছে বা যাদের বড় বড় চ্যানেল তারা রিভিউ দেখছে, তারা কি হচ্ছে, তারা মানে আমাদের কথাটা শুনে তারা দেখতে যাবে সিনেমা দেখে, তারা কিন্তু আমাদের চোখ দিয়ে আমাদের পয়েন্ট অফ ভিউতে তারা সিনেমাটা কিন্তু দেখতে গেছে, এটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু রয়েছে। কিন্তু দেখো আমার সিনেমা ভালো লাগলো না, সেটা আমি অনেস্টলি বললাম, কিন্তু দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে সিনেমাটা ভালো লাগতেই পারে, সে দেখছি কিন্তু আমার চোখ দিয়ে, তখন তার সিনেমা ভালো লাগছে না। আচ্ছা সৌভিক বলেছে তার মানে বাজে ঠিক আছে, সৌভিক নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, এইটা কিন্তু ব্যাপার কিন্তু এখানে আছে। কিন্তু এটাও বলবো যে শোনা যাচ্ছে তো? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ। তো এবার অনেক ক্ষেত্রে যেটা হয়, এবার অনেক ক্ষেত্রে যেটা হয় কি, যে ধরো অনেক সিনেমা থেকে যেগুলো হয়তো খুব ভালো কন্টেন্ট কিন্তু ইন্ডি ভাবে বানানো, আর হয়তো অত মেগাস্টার প্রমোশন করার মধ্যে সেই প্রমোশনাল বাজেটটা নেই, সেক্ষেত্রে রিভিউয়াররা কিন্তু সেই সিনেমাটা নিয়ে কথা বলছে এবং সিনেমাটা কিন্তু মানুষকে জানাচ্ছে সিনেমাটা রিলিজ করছে, এই কন্টেন্ট এটা তোমরা আপনারা বা তোমরা এটা দেখো আর কি, এটা কিন্তু একটা লাভ কিন্তু হচ্ছে। কারণ রিভিউয়ারদের কিন্তু প্রয়োজন কিন্তু এটা অবশ্যই কিন্তু রয়েছে আর কি, এটা আমার মতামত এখন কিন্তু কন্টেন্ট দেখতে গেলে আর কি, এটা আমার মতামত। একদম। আমি একদম লাস্ট তুহিনের কাছে যাব, তুহিনকে বলবো একদম সংক্ষেপে গোটা বিষয়টা কিন্তু আমাদের সামনে পরিষ্কার করে দিতে। আমি সংক্ষেপেই বলবো, ব্যাপারটা হচ্ছে যে এখনের সময় দাঁড়িয়ে রিভিউয়ারদের কোনো কথা শুনে পাবলিক কিন্তু সিনেমা দেখতে যায় না, এটা সত্যি কথা। কারণ এমনও কিছু সিনেমা আছে যেগুলো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় বা রিভিউয়ারদেরও ভালো লাগে, কিন্তু সেই সিনেমা বক্স অফিসে সাকসেস পায় না। অ্যাকচুয়ালি ওয়ার্ড অফ মাউথ, যারা সাধারণ দর্শক তারা যখন সিনেমাটাকে ভালো বলছে, তখন সিনেমা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে বক্স অফিসে। না হলে সিনেমা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখন যেটা দেবুদাও বলেছিল, যে এখন আইপি বেসড সুপারস্টার হয়ে গেছে সবাই, যে একটা ইউনিভার্সের পার্ট হয়ে যাও তুমি, ওই সিনেমা করলে তুমি সুপারস্টার, বাট ওই সিনেমার বাইরে বেরালে তোমার সিনেমা চলতেও পারে না চলতেও পারে, এরকম হচ্ছে এখন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার যারা এখন পুরোনো যারা স্টার আছে বলিউডের ক্ষেত্রে আমি বলছি, যে শাহরুখ, সালমান, আমির, এখন তো এরাই আছে স্টার। এবার এদের একটা খারাপ সিনেমাও কিন্তু যখন বক্স অফিসে রিলিজ করে, সেটাও কিন্তু 200-250 কোটি টাকার একটা ওপেনিং নিয়ে নেয়। এবার অনেকে আছে এই জিনিসটা স্বীকার করতে চায় না, নিজেকে সিনেমার ছাত্র হিসাবে বলতে চায়, বাট মেন যে জিনিসটা হচ্ছে যে জিনিসগুলো আগে না বুঝে যদি সে কমেন্ট করে যে একটা সিনেমা কি করে 150-200 কোটি টাকার ইনকাম করতে পারে বা কিছু, এবার এটাও দেখতে হবে স্টারডম দিনের শেষে শেষ কথা বলে। এবার যদি সিনেমা খারাপ হয়, তাহলে যেই 3 দিন হয়ে যাচ্ছে শুক্র শনি রবি, সোমবার থেকে অ্যাকচুয়ালি সাধারণ দর্শকের উপর নির্ভর করে থাকে যে সিনেমাটা চলবে কি চলবে না। যদি খারাপ হয় সোমবারের পরে সিনেমা বান্ডিল হয়ে যাবে, সিনেমা যদি ভালো হয় তাহলে সাধারণ মানুষ যেটা ডিসাইড করবে যে সিনেমা ভালো, তাহলে সিনেমা বক্স অফিসে রান করবে। এই হচ্ছে মেন ঘটনা, আচ্ছা এছাড়া কিছু না। একদম। আচ্ছা আমরা এখানে একটা ডোরা দা এক্সপ্লোরার খেলবো, ঠিক আছে? আমরা এখানে একটা ডোরা দা এক্সপ্লোরার খেলবো দর্শকের জন্য, কিন্তু কোন রিভিউয়ারকে পোক করেছে, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাবেন। এরকম ইন্টারঅ্যাক্টিভ গেম আমরা খেলতে থাকি। আচ্ছা যাই হোক, আমরা মজা করতে ভালোবাসি। তো আপনারা জানেন যে আমাদের যে পডকাস্টগুলোর খুব সময় কম হয়, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা আনি। আমরা দেবুদার চ্যানেলে করি, আমরা লোকে কিভাবে চ্যানেলে করি, আমরা তুহিনের চ্যানেলে করি। তো সেক্ষেত্রে আমি একদম শেষ প্রশ্ন রাখবো এই টপিক্সের ওপর। কিছুদিন আগে আমি একটা কাটিং দেখছিলাম যেখানে বলা হচ্ছিল যে 5 নম্বর স্বপ্নময় লেনের পরিচালক মানসী সিংহা, তিনি একটি জায়গায় বলেছেন যে তিনি তার যখন শো চলছিল স্টার থিয়েটারে, সেখানে তার আগের শো খাদানে ছিল বা তার পরের শো খাদানে ছিল মেবি, সেই ফ্যানরা কিন্তু বিভিন্নভাবে একটা উত্তাল পরিবেশ তৈরি করেছিল, ফলত তার যে ছবি আর কি, সে ছবি কিন্তু দর্শক দেখার যে এনজয়মেন্ট বা সেই ছবি দেখার যে একটা আবহ তৈরি হয়েছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে নষ্ট হয়ে গেছে এবং তিনি ক্ষুব্ধ হয়ে যান। পরবর্তীতে আমি যখন পোস্ট করি, আমাকে নিচে একজন কমেন্ট করে, এই ধরনের 5 নম্বর স্বপ্নময় লেনের মতো ছবিকে রিলিজ করার কি দরকার? শুধুমাত্র কমার্শিয়াল ছবি বাংলা সিনেমাকে ফিরিয়ে আনতে পারে, কমার্শিয়াল ছবি একটা ইন্ডাস্ট্রিতে দরকার। আমি একদম ফিল্মি পৃথ্বীশের কাছে যাব প্রথমে। পৃথ্বীশ, একটা ইন্ডাস্ট্রিকে শুধু কি কমার্শিয়াল ছবি এগিয়ে নিয়ে যেতে পারে, নাকি সব ধারার ছবি সেখানে প্রয়োজন হয়?
তোমার কি মতামত? একদমই নয়, আমি একদমই এগ্রি করি না যে একটা ইন্ডাস্ট্রিতে শুধু কমার্শিয়াল ছবি হলেই এগিয়ে নিয়ে যেতে পারে। সব ধরনের দরকার, যেমন একটা আর্ট ফিল্ম দরকার, তেমনি একটা সেমি কমার্শিয়াল ছবি দরকার, তেমনি একটা কমার্শিয়াল হার্ডকোর মানে মুভি দরকার। ঠিক আছে, কোনোভাবেই যে মানে একটা ফেজ আমাদের ছিল যে সময় শুধু কমার্শিয়াল ছবি হতো। ঠিক আছে, মানে এই 2015-14 আগে যে আমি ফেজটার কথা বলছি, তার আগের ফেজটা আবার একটু মিলিয়ে ঝুলিয়ে হতো। ঠিক আছে, বেশিরভাগটাই কমার্শিয়াল হতো, মানে যখন এই প্রসেনজিৎ চ্যাটার্জি বা চিরঞ্জিত যে সময় কাজ করতেন আর কি, সেই সময়ের কথা বলছি। কিছুটা আর্ট হতো, বেশিরভাগটাই কমার্শিয়াল ছবি হতো। যবে থেকে সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জি এরা এসছে, তবে থেকে একটা কিন্তু নতুন ধারা সিনেমা স্টার্ট হয়েছে, সেমি কমার্শিয়াল একটা ছবি তৈরি হয়েছে, যেখানে কিন্তু পুরোপুরি আর্টও না, আবার পুরোপুরি একদম কমার্শিয়াল ছবিও না। ঠিক আছে, তো সেই সিনেমা হওয়া দরকার। পাশাপাশি যেরকম কমার্শিয়াল ছবি হচ্ছে হোক না, সব ধরনের দর্শক যাচ্ছে দেখুক। আর যেই মানে অন্যধার ছবি যেগুলোকে টার্গেট করছে যে অডিয়েন্সকে, তারাও দেখুক, তাদেরও তো একটা এন্টারটেনমেন্টের মানে ডেফিনেটলি সবার একটা এন্টারটেনমেন্টের ভ্যালু রয়েছে, তাদেরও একটা ভ্যালু রয়েছে এন্টারটেনমেন্ট। তারা কোথা দিয়ে এন্টারটেনমেন্ট পাবে না, তাদের পারসেপশনের সাথে সেই সিনেমাগুলো মিলছে, তাই জন্যই তারা দেখতে যাচ্ছে। সোজা কথা আমার। একদম একদম। আমি দেবজিৎদার কাছে, দেবজিৎ তাহলে যদি আর্ট ফিল্ম তৈরি হয় বা অন্য ধারার ছবি হয়, তাহলে সেগুলো তো ইনকাম করবে না বক্স অফিস। তাহলে ফ্যানরা বলছে বক্স অফিস ইনকাম না করলে তো সে ছবি চলবে না। তোমার কি মতামত? বক্স অফিসে না টালিগঞ্জ ইন্ডাস্ট্রি চলবে না, তাদের মতামত। দেখ, আমরা সিনেমাকে কি বলি? কমার্শিয়াল আর্ট ফর্ম। সত্যজিৎ রায় বলেছিলেন দুটো ভ্যারিয়েবল আছে, আমরা অঙ্কের মতো করলে দুটো ভ্যারিয়েবল আছে, একটা কমার্স আর একটা আর্ট, তাই না? আজকে পথের পাঁচালীর থেকে বেদের মেয়ে জোৎস্না বেশি ব্যবসা করেছিল। ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে বেদের মেয়ে জোৎস্না 200 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল। আজকে ইন্টারন্যাশনাল দরবারে কোন সিনেমাটার আলোচনা হয়? বেদের মেয়ে জোৎস্নাকে নিয়ে তো আলোচনা হয় না। একটা সিনেমা কখনোই শুধুমাত্র তার ইকোনমিক পোটেনশিয়াল বা সে বক্স অফিসে কি করছে সেই কমার্সটা কখনো একমাত্র অ্যাসপেক্ট হতে পারে না। তাহলে আর্টের মূল্য কি, তাই না? তুমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটা কটা বিক্রি হয়েছে সেটা দিয়ে জাজ করতে পারবে না, তাই না? তোমার সেটার আর্টিস্টিক গুণটাও দেখতে হবে। একটা পথের পাঁচালী বা একটা মেঘে ঢাকা তারা আজ থেকে 70-80 বছর আগে রিলিজ হয়েছে, তাদের মেকাররা বহু বছর আগে মারা গেছে, সেটা এখনো কথা হচ্ছে। আমরা আজ থেকে 50 বছর বাদে আমরাও যখন মারা যাব তখনও এই সিনেমাগুলোকে নিয়ে কথা হবে, তাই না? এটার যে আর্টিস্টিক গুণাবলীটা আছে সেটা রেলিভেন্ট থাকবে। তো এটা কখনোই এটা করা উচিত নয় যে কোনো আর্টের সত্তাটাকে, আমি বলছি না কমার্স ইম্পর্টেন্ট নয়, অবশ্যই এটা একটা ইকোসিস্টেম, প্রচুর মানুষের রুজি রুটি, লাইভলিহুড এটার উপরে ডিপেন্ডেন্ট। অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা দরকার, বাট আর্টটাও কিন্তু দরকার। কারণ কোথাও গিয়ে আর্ট কিন্তু একটা সিনেমা, দেখ আমরা একটা সিনেমা, ধর আমি ছোটবেলায় হীরক রাজার দেশে দেখেছিলাম, অসম্ভব ভালো লেগেছিল আমার। ইট ইজ স্টিল প্রবাবলি মাই ফেভারিট বেঙ্গলি ফিল্ম অফ অল টাইম। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার সব থেকে পছন্দের বাংলা সিনেমাকে, আমি হয়তো হীরক রাজার দেশে বলবো। হীরক রাজার দেশে কতটা ব্যবসা করেছিল এটার সাথে তো আমি হীরক রাজার দেশে দেখে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, দেখে আমার যে ভালো লাগাটা বা আমার যে একটা কোথাও গিয়ে উত্তরণ হয়েছিল, আমি সৌভিক দা আর পিন্টুর সাথেও সেদিন আলোচনা করছিলাম যে মেরা নাম জোকারকে নিয়ে, যে একটা সিনেমা তো শুধু সিনেমা না, সেটা দেখে তোমার কোনো উত্তরণ ঘটলো কিনা, সেটা দেখে তোমার কিছু টেক অ্যাওয়েজ থাকলো কিনা, তুমি একটা নতুন পার্সপেক্টিভ পেলে কিনা। তো এটাও তো সিনেমা, তাই না? শুধু তো 5 কোটি 10 কোটি 20 কোটি সিনেমা নয়। তো অবশ্যই দুটো সাইডে কিন্তু থাকা দরকার, আর্টও দরকার, কমার্সও দরকার। একদম একদম। আমি প্রত্যয়ের কাছে যাবো। প্রত্যয়ের কাছে হয়তো এই ধরনের কমেন্ট আসে বারবার করেছে, আর্ট ফিল্ম তৈরি করে কি হবে? আর্ট ফিল্ম দরকার নেই, বছরে শুধু কমার্শিয়াল ছবি হবে, সাউথ ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ছবি দিয়ে চলছে। তোমার কি মতামত? আমি গুছিয়ে ফুছিয়ে এসব কিছু বলবো না, আমি একদম চাঁচাছোলা ভাবে বলবো। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত উদ্গান্ডু লোকজন এসে কমেন্ট বক্সে বলে, ঠিক আছে, অ্যাকচুয়ালি তাদের মধ্যে কয়জন সিনেমা সম্পর্কে নলেজ আছে, এইটা প্রথম হচ্ছে একটা জিজ্ঞাসা চিহ্ন। আর তারা যখন লাফালাফি করে, যে বলে যে এই সিনেমা দেখবো না, এই সিনেমা চলবে না, এইসব সস্তা বস্তা পচা পারিবারিক ফিল্ম, আমি বলবো ভাই তোরা কি তোদের মানে বাড়ির থেকে বা তোদের জমি জমা বেচে কি পয়সা দিবি? তোরা তো দিচ্ছিস না। আর যারা অডিয়েন্স আছে, এই যে সিনেমার যদি আমি ভাগ করি, একটা হচ্ছে তোমার যেটা বললো দেবজ্যোতি বললো, যে হীরক রাজার দেশের মতো সিনেমা, বেলাইনের মতো সিনেমা, বা যে কোনো ধরো বা মানে কি বলবো, যেগুলো হচ্ছে তোমার কন্টেন্ট ওরিয়েন্টেড, যে সিনেমাগুলো মানুষ কয়জন দেখতে যায়, ধরো 20% বা 30%, বাকি 70% তো ওই জায়গায় তারা পৌঁছাবে না কোনোদিন, বা ওই সিনেমার গুণাবলী
বা ওই সিনেমার মধ্যে কি কি জিনিস আছে সেইগুলো কিন্তু তারা বুঝবে না। আজকে তোমাকে যদি বলি একটা নর্মাল একটা ধরো শরৎচন্দ্রে, তা ওই জায়গাটায় বলছি এই যে মালিকের সাথে যে গরুর যে সম্পর্কটা, যে এটা বই পড়ে যে জিনিসটা আমরা অনুধাবন করতে পারি, ঠিক আছে, এইটা কয়জন লোক সিনেমা দেখে তারা বুঝতে পারবে। কমার্শিয়াল সিনেমা বললেই তো কমার্শিয়াল সিনেমা বানানো যায় না। একটা কমার্শিয়াল সিনেমা বানানোর জন্য যে পরিমাণ লোকজন দরকার, টেকনিশিয়ান দরকার, একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা দরকার, আমাদের বাংলায় তো সেই টাকা নেই। আজকে সাপোজ আমি এই দেবের কথাই বলি, দেব আজকে এত বছর পর খাদান নিয়ে আসলো, তার আগে যে সব সিনেমাগুলো করেছে সেইগুলো কি সিনেমা? সেগুলো ফ্যামিলি ড্রামাই তো, সেগুলো তো প্রত্যেকটাই ফ্যামিলি ড্রামা। আজকে সেই জায়গায় সেই সিনেমাগুলো একটা ভালো বক্স অফিস নাম্বার দিতে পেরেছে, ওর ঘরে টাকা এসেছে, ও বুঝতে পেরেছে যে আমার এখন এরকম একটা সিনেমা বানানোর দরকার, সেই জন্য আমি সিনেমাটা বানাতে পারছি। আজকে যদি সেই সিনেমাগুলো মুখ থুবড়ে পড়তো, দেবের কি কখনো বুকের পাটা থাকতো বা সাহস থাকতো যে আজকে আমি খাদানের মতো একটা সিনেমা নিয়ে আসতে পারবো? খাদানের মতো সিনেমা তো বারবার আসবে না। আজকে সাপোজ বহুরূপীর কথা বলি, বহুরূপী আজকে উইন্ডোজ প্রোডাকশন যে ধরনের কাজ এত যাবত নিয়ে এসেছে, বেলা শুরু বেলা শেষে এটা ওটা প্রচুর, সবই তো তোমার কি বলবো, সবই তো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, তাই তো? তা সেখান থেকে তারা যেই ব্যবসাটা করেছে, তারপরেই তাদের প্রথম কাজ ছিল কি রক্তবীজ, রক্তবীজের মতো একটা সিনেমা নিয়ে আসতে পারলো। যদিও বা সেটা একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল, তারাও সেই ব্যাপারটা নিয়েও বলেছিল আমাদের যথেষ্ট চিন্তার মধ্যে ছিলাম যে এই কাজটা দর্শক অডিয়েন্স কিভাবে পছন্দ করবে, কেননা তাদের এতদিন ধরে যে কাজ করে এসেছে সেটার থেকে এটা রক্তবীজটা অনেকটাই আলাদা ছিল। তারপরে তারা একটা গ্যাপ নিয়ে বহুরূপীর মতো একটা বিরাট একটা কমার্শিয়াল কাজ নিয়ে আসলো, ঠিক আছে? তা ওই জায়গাটাই বুঝতে হবে যে শুধুমাত্র আমি কমার্শিয়াল কমার্শিয়াল বলে চিল্লালাম, ঠিক আছে, সব সময় ওই অ্যাকশন করবে, ধোঁয়াধার অ্যাকশন হবে, নাচ হবে, ডান্স হবে, সবকিছুই হবে, এটা বারবার করা সম্ভব না। আজকে দেখো না, সাপোজ অঙ্কুশের মতো একজন, মানে কি বলবো, অঙ্কুশ তো সেরকম ভাবে তো মির্জা যেরকম ভাবে তোমার ওই কি বলবো তোমার যে কটা ইন্টারভিউ দিয়েছিল সেখানে অঙ্কুশ নিজেই বলেছে যে আমার মোটামুটি যা পুঁজি ছিল বা যা জমানো ছিল আমি সবকিছু মির্জার পেছনে ঢেলে দিয়েছি, সবকিছুই ঢেলে দিয়েছি। আজকে মির্জা সেরকম ভাবে অতটা হয়তো কালেকশন করতে পারেনি এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি কথা উঠেছিল। তার সিনেমা চলার জন্য তোমার সব সিনেমাই চালানো উচিত, শুধু কমার্শিয়াল না। তা এরপরে তো দেবের তো ইয়েও আসছে, প্রজাপতি 2 আসছে, তখন সেই বেলায় কি বলবে তাহলে? তো সব ধরনেরই কাজই দরকার, এই কাজগুলোকে কখনোই ফেলে দেওয়া উচিত না। একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য কমার্শিয়াল সিনেমা তো দরকার অবশ্যই, কিন্তু তার আগে এই ফ্যামিলি ড্রামা এইগুলো তো অবশ্যই দরকার। এইগুলোর গুরুত্ব আছে বলেই যদি এইগুলো সাকসেসফুল হয় তবেই কিন্তু একটা বিরাট বড় কমার্শিয়ালের দিকে আমি যেতে পারবো বা পা রাখতে পারবো বা ভাবতে পারবো যে হ্যাঁ আমার মধ্যে পকেটে আমার এত জোর আছে বা কোমরে আমার জোর আছে, ভাই আমি এখন এই সিনেমার প্রতি আমি লগ্নি করতে পারবো, যে এই সিনেমাটা আমি খরচা করতে পারবো, আমার এখন সেই সাহসটা আছে। আজকে দেব সেই সাহসটা পেরেছে, নইলে আজকে ওর যদি পয়সা যদি না থাকতো তাহলে ওই বেঙ্গল ট্যুর করতে পারতো না, সোজা কথা। ও শুধুমাত্র এই কলেজে গিয়ে প্রমোশন করতো, যে কোনো একটা জায়গায় মলে গিয়ে প্রমোশন করতো বা যে কোনো একটা জায়গায় গিয়ে প্রমোশন করতো, দ্যাটস ইট। আজকে সেই জায়গাটা ও অ্যাচিভ করতে পেরেছে, ওর পকেটে পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেই জন্য কিন্তু ও খাদানের মতো ট্যুর করতে পেরেছে, সোজা কথা। আজকে যদি পকেটে পয়সা না থাকতো খাদানের মতো ওয়েস্ট বেঙ্গল ট্যুর করতে পারতো না, ব্যাস। একদম একদম। তাহলে আমরা কি পেলাম প্রত্যেক কথা থেকে, যে যদি পকেটে পয়সা থাকে তাহলে রঘু ডাকাত তৈরি হতে পারে, পকেটে পয়সা থাকলে আবার সাজবাতিও তৈরি হতে পারে। আমি তুহিনের কাছে যাব। তুহিন, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, তুহিন এবং সিনেকানি সৌভিকদা রয়েছে। তুহিনের কি মতামত? তুহিন, মেন যে ঘটনাটা হচ্ছে যে কমার্শিয়াল সিনেমা অবশ্যই হওয়া দরকার একটা ইন্ডাস্ট্রিতে, তার একটাই কারণ কমার্শিয়াল সিনেমা যেই মানে একটা যে ক্যাপ থাকে, যে একটা আর্ট ফিল্ম বা মিডল অফ দ্য রোডের একটা সার্টেন কাইন্ড অফ ক্যাপ থাকে, যে এই ক্যাপের বাইরে গিয়ে আর বিজনেস করতে পারবে না। কিন্তু একটা কমার্শিয়াল সিনেমার কিন্তু মানে যেগুলো হার্ডকোর মেন স্ট্রিম সিনেমা বলা হয়, সেইটার কিন্তু ক্যাপ অনেকটা বড়, দর্শকটা অনেকটা বেশি। আজকে কমার্শিয়াল সিনেমা যদি হিট হয় ইন্ডাস্ট্রির জন্য, তাহলে ওই টাকাটা কিন্তু 10টা মিডিল অফ দ্য রোড বা 10টা আর্ট ফিল্মের জন্য কিন্তু মানে লাগানো যায়, যেটা ঋতুপর্ণ ঘোষ নিজেও বলেছে অনেকবার। যেটা ওই ঋতুপর্ণ ঘোষের যে শোটা হতো অ্যাকচুয়ালি, জিতকে ওই টাইমে বলেছিল যে তোরা আছিস বলে আজকে আমাদের সিনেমাগুলো আমরা করতে পারছি, সিনেমা চলুক না চলুক সেটা পরের কথা,
কিন্তু তোদের জন্য বক্স অফিসে একটা টাকা, হ্যাঁ ঘোষ অ্যান্ড কোম্পানি, ওই টাকাটা উঠে আসছে, যার জন্য আমাদের পিছনে প্রডিউসাররা খরচা করতে পারছে। কিন্তু অন্যদিকে এর একটা ফ্লিপ সাইডও আছে। আজকে কমার্শিয়াল সিনেমা যদি হিউজ পরিমাণে একটা টাকা লাগিয়ে যদি সেই সিনেমা যদি ফ্লপ করে যায়, তাহলে 2-3টে ছোট বাজেটের সিনেমা যদি সেগুলো বক্স অফিসে চলে, তাহলে সেই গ্যাপটা কিন্তু পূরণ করে দিচ্ছে ওই ছোট সিনেমা। তাহলে কি হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমাও হওয়া দরকার, একটা মিডল অফ দ্য রোড বা একটা আর্ট ফিল্ম যাই বলো না কেন, সেই জিনিসগুলো কিন্তু হওয়াটা খুবই প্রয়োজন। এবার মেন যে ঘটনাটা হচ্ছে যে আজকে কমার্শিয়াল সিনেমা আরো একটা কারণেও দরকার, তার একটাই কারণ, যারা লোয়ার স্টার্টআপের লোক আছে, মানে যারা একটুখানি অন্য টাইপের কাজ করে, এবার ওরা বা আমিও নিজে লোয়ার স্টার্টআপ থেকেই বিলং করি, এবার আমি যেই টাইপের কাজ করি, কিন্তু যেটা বলতে চাইছে ব্লু কলার ওয়ার্কার যারা তাদের কথা কিন্তু 2 টায়ার 3 টায়ারে যারা মানে থাকে সেই সব অডিয়েন্স। এবার আমি যে টাইপের কাজ করছি, আমি সারাদিনে এমন এমন কিছু কথা শুনি, খিস্তি খাই, গালাগালি খাই, ঠিক আছে, এইটা কেন লেট হলো, ওটা কেন লেট হলো, এরকম অনেক কথা নানা রকম সময় শুনতে হয়। এবার শোনার পর একটা যখন আমি আর্ট ফিল্ম দেখতে বসবো, তখন না আমার মাইন্ডটা ওইভাবে কাজ করবে না, কারণ ওই টাইপের সিনেমা দেখতে গেলে একটা শান্ত মাথা নিয়ে দেখা দরকার। কারণ আমি কিন্তু ওই টাইপের সিনেমাও দেখতে খুব পছন্দ করি, কিন্তু আমি ওই টাইমে কি খোঁজার চেষ্টা করি, একটা এন্টারটেইনমেন্ট, কোথাও না কোথাও থেকে একটা এন্টারটেইনমেন্ট খোঁজার চেষ্টা করি, যে এই অ্যাকশন সিনেমা আমাকে এন্টারটেইনমেন্ট করতে পারবে, আমি এই সিনেমাটা বসে দেখবো। তো এইভাবেও কিন্তু কমার্শিয়াল সিনেমা অনেকের ক্ষেত্রে ওয়ার্ক করে। এইভাবেই কিন্তু মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে রান হওয়া দরকার, যে ছোট বাজেটেরও সিনেমা হওয়া দরকার, বড় বাজেটেরও সিনেমা দরকার, সব বাজেটের সিনেমা হওয়া দরকার, যে একটা যদি ফেল করে যায় আরেকটা তাকে সাহায্য করবে উঠে দাঁড়ানোর জন্য। এই হচ্ছে মেন বক্তব্য। একদম একদম আমরা মোটামুটি পেলাম যে দু ধরনের ছবিরই কিন্তু দরকার। আমি সৌভিকদের কাছে যাবো একদম শেষ পর্যায়ে। সৌভিক দা, আর্ট কমার্শিয়াল নাকি শুধুমাত্র কমার্শিয়াল ছবি আর্টের কোনো প্রয়োজন নেই? দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে একটা মাইন্ডসেট হিসেবে আমি দেখতে পাচ্ছি যে লোকে মনে করে যে কমার্শিয়াল সিনেমা মানে হচ্ছে মারধার, উড়াউড়ি, খেলাখেলি, এইসব লোকে মনে করে। আর্ট সিনেমা মানে কি? আর্ট সিনেমা হচ্ছে ঘরে বসে কথা বলছে, খুব স্লো হবে, এটা হচ্ছে আর্ট ফিল্ম। ব্যাপারটা একেবারেই নাই। ব্যাপারটা হচ্ছে যে একটা কমার্শিয়াল সিনেমার মধ্যে কিন্তু আর্ট থাকে, এটা কমার্শিয়াল মানব সিনেমা বানানো, সেটা কিন্তু একটা আর্ট। এবং একটা যেগুলো আমরা সোকল একটা আর্ট ফিল্ম প্যারালাল সিনেমা বলি, এটা বানাতে কিন্তু কমার্শিয়াল বাজেট লাগে। সেটা আর্ট কমার্স কিন্তু একসাথে, তারা কিন্তু একেবারে কিন্তু পরিপূরক কিন্তু। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে কি, দেখো সত্যি কথা বলতে এই যে পত্রিকা কথা একটু আগে বললো যে মানে এই যে কিছু স্টেটমেন্ট গুলো দেয়, দেখো সত্যি কথা এগুলো না প্রচন্ড স্টুপিড মার্কেল স্টেটমেন্ট, এগুলো সত্যি বলতে এগুলো কোনো ভ্যালু নেই সত্যি বলতে। ব্যাপারটা হচ্ছে যে দেবজ্যোতি কথাটা বললো যে এখন কিন্তু ফ্যান, মানে এখন যেটা স্টারের যেটা তার ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে ধরো স্ত্রী টুইট সাকসেসফুল হচ্ছে কেন, তার কারণ হচ্ছে যে রাজকুমার বা শ্রদ্ধা কপূর, পঙ্কজ ত্রিপাঠী, অপরশক্তি খুরানা, তারা তো অভিষেক ব্যানার্জি, তারা তো খুব বিশাল বড় ব্যাংকেবল স্টার তো নয়। সেটা হিট হচ্ছে কারণ হচ্ছে যে যেহেতু আগের ছবিগুলো স্ত্রী, ভেড়িয়া, মুঞ্চাই, যেগুলো ছবি ভালো হয়েছে, সেখানে এই কারণে এত কিন্তু কালেকশন করছে। সুতরাং এটাকে, সুতরাং এখন কিন্তু সত্যি কথা বলতে স্টারের ডিফারেন্স চেঞ্জ হচ্ছে। এবং সে সত্যি কথা বলতে দেখো ফ্যান দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু হয় না, ইন্ডাস্ট্রি চলে মানে হয় কিন্তু মানে কন্টেন্ট এবং সেখানে জেনারেল কি বলছে। সুতরাং একটা ইন্ডাস্ট্রি মানে সার্ভাইভ করতে গেলে শুধুমাত্র কমার্শিয়াল সিনেমাই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দেখো এবার কমার্শিয়াল সিনেমা মানে যে মারামারি, তা একেবারেই নাই। একটা ফ্যামিলি মুভি সেটা কিন্তু কমার্শিয়াল জোনের মধ্যে তুমি কিন্তু বানাতে পারো। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, কামাল হাসানের সিনেমা হচ্ছে থেবার মাগান, সেখানে তো বাবা ছেলে কনফ্লিক্ট দেখানো হচ্ছিল, সেখানে মানে কনফ্লিক্ট মানে এখানে সম্পর্ক দেখানো হচ্ছে। তো থেবার মাগান তো সেখানে তো একটা ফ্যামিলির মধ্যে ডাইনামিক্স কমপ্লেক্স দেখানো হচ্ছিল, সেটা কি সেটা হচ্ছে একটা ফ্যামিলি মুভি মধ্যেই পড়ছে, কিছুটা ফ্যামিলি একটা অ্যাঙ্গেল রয়েছে সেখানে আর কি। সুতরাং এরকম কোনো ব্যাপার নেই। কমার্শিয়াল মুভি না, শুধু খোকা 420 হচ্ছে কমার্শিয়াল মুভি। এইগুলো ফ্যামিলি ড্রামা, কিন্তু ওইগুলো কমার্শিয়াল ছবি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো সত্যি বলতে একটা আমি শুধু পাবলু টু আর খোকা 420 ছাড়া কোনো সিনেমায় কমার্শিয়াল মনে করি। ঘাটাল কেষ্ট, দুবাই কেষ্ট, পাবলু টু। আরেকটা জিনিস আছে, হ্যাঁ আরেকটা জিনিস আছে, সাউথে যখন এই ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো যেগুলো হয় অ্যাকচুয়ালিতে, সেগুলোর মধ্যেও কিন্তু একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট কিন্তু রাখা হয়, একটা রোম্যান্সের অ্যাঙ্গেল রাখা হচ্ছে, একটা গান থাকছে। এবার সেই জিনিসটা আমরাও করতে পারতাম, ফ্যামিলি সেটা কিন্তু আমরাও করতাম, একটা ধর গুরু দক্ষিণের মতো ছবি। ভালগারিটি থাকে, সাউথে রোম্যান্স থাকে না, ভালগারিটি থাকে।
হ্যাঁ Exactly, কিছু আমার থাকে মনে হয় যেমন বালিয়া সিনেমাতে প্রচন্ড ভাবে থাকে আর কি। হ্যাঁ এবার দেখো একটা ইন্ডাস্ট্রি আমরা কিন্তু প্রচন্ড ফেমিনিস্ট, আমি দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমরা কিন্তু প্রচন্ড পরিমাণেই ফেমিনিস্ট। এবার দেখো সত্যি কথা বলতে একটা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি না, সেখানে তো দেখো সব ধরনের দর্শক থাকছে। এবার দেখো আজকে আমি যে সিনেমা দেখতে ভালোবাসছি, আমার সিনেমা দেখবে না কখনই, তার মা সেটা দর্শক নয়, এটা সবার বাড়িতেই এই বিভাজনটা রয়েছে কিন্তু। সুতরাং একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে সেখানে কিন্তু সব রকম সিনেমা কিন্তু হওয়াটা কিন্তু প্রয়োজন আছে। আজকে তোমরাই বললো না, আজকে আমাদের বাংলাতে এই যে হরর কমেডি রয়েছে, আজকে আমাদের বাংলাতে ভালো কোনো ভূতের সিনেমা এক্সাম্পল দিতে পারে সেরকম কিন্তু খুব এক্সাম্পল খুব কম, কিন্তু কেউ অ্যাটেম্পটাই কিন্তু করেনি কিন্তু। আজকে বাংলাতে ধরো একটা পড়ছিল সিনেমা কিন্তু বাংলাতে কিন্তু অ্যাটেম্পটে কিন্তু নিচ্ছে না, কিন্তু সবে কিন্তু জোনের মধ্যে অপারেট করছে কিন্তু। সুতরাং একটা ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভাইভ করতে গেলে কিন্তু যেমন সেখানে একটা কমার্শিয়াল সিনেমা হতে পারে, বলতে মারামারি হতে হবে, একটা ফ্যামিলি মুভিও হতে হবে, ঠিক আছে? ভালো ভূতের সিনেমা আছে, পুরানি হাভেলি, রাত ওরে বাবা রে, রামসের ব্রাদার্স, ওদের রামসের ব্রাদার্স, ওটা ভাই ওই তো আমাদের ওখানে আমাদের পাউডার মাখা ফুল রামসের ব্রাদার্স থেকে নাকি ওই রাইটস গুলো কিনে নিয়েছে সোহম শাহ, পুরানি কিনেছে ভিরানা, এগুলো একদম। আমি ভাই এই জন্য বনিদাকে এত রেসপেক্ট করি। বনিদার সিনেমা থাকে না, কোনো প্র্যাকটিক্যাল এফেক্ট থাকে না, হররের স্ক্রিপ্টও থাকে না, তাও মানুষ ভয় পায়। এটা হচ্ছে আসল স্কিল। এই জন্য আমি বনি সেনগুপ্ত সিনেমাকে সবার আগে রাখি হরর সিনেমার হিসেবে। ব্লুম, বনি সেনগুপ্ত, তারপরে ব্লুম হবে। অহল্লা, হ্যাঁ হ্যাঁ। তো এবার ব্যাপারটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু দেখো সব দর্শক থাকছে, সুতরাং সব রকম সিনেমায় কিন্তু সেখানে হওয়াটা কিন্তু প্রয়োজন। সুতরাং এই সিনেমায় চলবে, ওই সিনেমা চলবে না, এটা আমি কখনোই বলতে পারি না। মানে আমি যেটা দেখছি সেটাই ভালো কাজ, আর যেটা আমি পছন্দ করি সেটাই খারাপ কাজ, এটা কিন্তু আমি কখনোই বলে দিতে পারি না। মানে আমি আমার মতো ওখানে কোনো চাপিয়ে দিতে কিন্তু পারি না। আমার এটাই ওপিনিয়ন আর কি এই পুরো বিষয়ে। একদম একদম। আমরা এবার শেষ করবো পডকাস্টটি। আগামী পডকাস্ট হয়তো অন্য কোনো একজন ইউটিউবারের থেকে আমরা পাবো, ইউটিউবারের চ্যানেলে আমরা পাবো। শেষবার তোমাদের প্রশ্ন করছি, কিছু প্রশ্ন রয়েছে দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তুহিন কাকে পোক করলো 1 নম্বরে, দ্বিতীয়ত হচ্ছে দেবদা আগে না জিতদা আগে? দেবদা, তুমি তো ফ্রিজ হয়ে গেছো। আমি ফ্রিজ হয়ে গেছি? সর্বনাশ! এত বৈচিত্র্যওয়ালা একটা মানুষ নাকি ফ্রিজ হয়ে যাচ্ছে ভিডিও কলে। এবার কি নড়ছি আমি? না, এবারও নড়ছো না। আমাদের ভিডিও শেষ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করছে। সবাইকে ধন্যবাদ। প্রথমে সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, নতুন বছর ভালো কাটুক। আর বাংলা সিনেমার পাশে ছিলাম, আছি এবং আগামী দিনও থাকবো। জয় হিন্দ, জয় শ্রীরাম। দেবদাস সিনেমা হলে আমার পাশে থেকো, মিঠুন চক্রবর্তী সিনেমা হলে আমার পাশে থেকো, দেবদাস সিনেমা হলে শাহ টকিজের পাশে থেকো না, মিঠুন দাস সিনেমা হলে শাহ টকিজের পাশে থেকো। আর আরো একটা কথা বলতে চাই, আমার যদি 700 সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে শাহ টকিজকে আমি রোস্ট করব, এটা আমি কথা দিলাম। আমি যখন প্রজাপতি 2 আসবে তখন দেখবো শাহ টকিজ কোথায় যায়। প্রজাপতি 2 যখন আসবে আমি দেখুন, আমি এইসব কন্ট্রোভার্সিতে আমি বরাবরই ভালোবাসায় বিশ্বাস করি। শাহ টকিজের যারা মহিলা সাবস্ক্রাইবার আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে হয়তো ফ্রিজ আছি, বাট ব্যক্তিগত জীবনে আমি কিন্তু খুবই বৈচিত্র্যময় একজন মানুষ, ঠিক আছে? এখানে যাই হোক নেটওয়ার্কের জন্য আমি ফ্রিজ হয়ে গেছি, যাই হোক বড় বড় সিনেমা এরকম ছোট ছোট ব্যাপার হতেই থাকে। ঠিক আছে, টাটা, এন্ড করছি।